নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেক মানুষের একটা যোগ থাকে যেটা তাকে ভুগতেই হয়, এটাকেই বিধির বিধান বলে। যখন ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে না, তখন তো ওষুধ কোনো কাজই করবে না। আমি অনাথ আশ্রম থেকে কাউকে একটা দত্তক নিয়ে নিই। না না বাবা, অন্য কারোর রক্ত নয়। প্রত্যেকটা মানুষ নিজের ভাবনার হাতে বাধা থাকে। ভাবনার বশবর্তী হয়ে মানুষ যে কি কি করে বসতে পারে সেটা ঠিক করে কেউই বলতে পারে না। আবেগের সঙ্গে আকাঙ্ক্ষার খুব গভীর সম্পর্ক হয়, আর আকাঙ্ক্ষার সঙ্গে অপরাধের। আবেগ, আকাঙ্ক্ষা আর অপরাধ একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে থাকে আসুন দেখা যাক আজকের সমাজের আরেকটা ধারণা। চলুন, মালা বদলের জন্য বরবধূ দাঁড়িয়ে পড়ুন। আমার দিদির অধিকার অন্য কাউকে দিচ্ছ? যদি এই বিয়েটা হয় না, এখানেই মেরে পুঁতে রেখে দেবো। ভাই, কি করছিস? ছাড়, ছাড় ওকে। দিদি, তুমি থাকতে ও দ্বিতীয় বিয়ে কি করে করতে পারে? এই অধিকার আমি নিজেই দিয়েছি। দিদি, তুমি কি কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি সেটাই বলছি যেটা তুই শুনছিস। আমার স্বামীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমিই নিয়েছি। মিথ্যে বলছো তুমি। নিশ্চয়ই এরা তোমাকে এসব করতে বাধ্য কেউ করেছে। আমাকে কোনো রকম জোর করেনি। এটা আমার নিজের ইচ্ছে, নিজের আনন্দে, নিজের স্বামীর জন্য মেয়ে আমিই পছন্দ করে এনেছি। যখন আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন তোর কিসে আপত্তি? দেখ ভাই, এটা আমার নিজের সিদ্ধান্ত, তুই মাঝখানে আসিস না। চলে যা তুই এখান থেকে। অভিজিৎ, আমি নিজেও বিয়েটা করতে চাই না, কিন্তু তোমার বোনের ইচ্ছেতেই হচ্ছে সবকিছু। তোকে আমি ছাড়বো না। ঠাকুরমশাই, বিয়ে শুরু করুন। এসো। বসো। আমি নিজের হাতে সাজিয়েছি এই ঘরটা তোমার জন্য। গতকাল অবধি এটা আমার ছিল, কিন্তু আজ থেকে এটা তোমার ঘর। কাল পর্যন্ত তোমার স্বামী তো তোমারই ছিল, এখন তো সে আমারও স্বামী। তোমার এই বাড়িতে যদি কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আমাকে বলো। তুমি এখানে আমার বোন হয়ে এসেছো। আচ্ছা, তুমি এখানে বসো, আমি ওকে নিয়ে আসছি। দেখ বাবা, বৌমার জেদের কারণে তো তোর বিয়ে হয়ে গেল, কিন্তু এই সম্পর্ক বজায় রাখার দায়িত্ব কিন্তু তোর। মা, আমি বিয়েটা শুধুমাত্র তোমার বৌমার জেদের জন্য করেছি। আরে, তুমি এখানে কেন? ভিতরে নতুন বউ অপেক্ষা করছে তোমার। চলো, আরে ওঠো না। আরে আমি বলছি চলো, আরে চলো আমার ভেতরে। কথাটা শোনো, আমি যাব। হ্যাঁ, আমি পরে শুনবো। চলো 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 ভেতরে। আরে শোনো। আরে তুমি এসো না। কেন আগে। জেদ করছো তুমি? কি করছো চলো, এটা? এসো। এসো।
আর এখানে কিন্তু শুধু শুধু বসে থেকো না, কথা বলো কিন্তু নতুন বউয়ের সঙ্গে। আর তুমি খেয়াল রেখো ওর। এই নাও সকাল সকাল গরম গরম চা। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ঠিক আছে। তুমি খুশি তো? কে জানে ও তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। দেখো পুরবী, তুমিও না ওর মন জয় করার চেষ্টা করতে হবে, তবেই তো আমাদের সব ইচ্ছা পূর্ণ হবে। তুমি দেখে নিও, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন তোমার কোল আলো করে ফুটফুটে এক সন্তান এই বাড়িতে আসবে। ঠিক বলেছ তুমি, বিয়ে মানে দুটো মনের মিলন। কিন্তু এই বিয়েটা তো একটা চুক্তি, যাতে এই বাড়ি, এই বংশ একজন বংশধর পায়। দেখো, এর জন্য তোমাকে ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। আমি বলতে চাইছি এটাই যে তবেই না ও আমার কাছাকাছি থাকবে। ঠিক বললাম না আমি? ঠিক বলেছ তুমি। আর একটা কথা, আমার না সকালে ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করার অভ্যেস, তো খাবার রেডি আছে, আমি নিয়ে আসছি। এক সেকেন্ড দাঁড়াও। এই হলো তোমার জিনিস, এগুলো নিজের ঘরে নিয়ে গেলে ভালো হয়। ঠিক আছে। এই নাও। ও, রেখে দাও। আরে শোনো, একটু জল এনে দেবে?
রাখো। যাও। চলো সাবধানে, হ্যাঁ? আরে কষ্ট তো হবেই, কতবার বুঝিয়েছি যে তাড়াহুড়ো করে কাজ করো না, দেখলে তো। আরে আস্তে আস্তে, আরে বসো বসো, সাবধানে। এবারে পাটা উপরে তোলো। আরে ছাড়ো না তুমি। এই পায়ে লেগেছে তো? হ্যাঁ, আমি এক্ষুনি বাম লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কি হলো? আমি লাগিয়ে দিচ্ছি। মা, আরে কি করছোটা কি তুমি? আরে ঠিক হয়ে যাবে, একটু মা, লাগিয়ে তুমি দিই। আমার পায়ে হাত দেবে? এটা ঠিক নয়। কি হয়েছে তাতে? আমি তোমার মায়ের মতো, করতে দাও, ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে তোমার, হ্যাঁ? একটা কথা বলবো বৌমা, মুকেশকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা যে তুমি নিয়েছো না, একেবারে ভুল। কিন্তু মা, আমার কাছে তো আর কোনো পথ ছিল না। আর এই যে নতুন বৌমা এসেছে, সে তো সবসময় সাজতেই ব্যস্ত থাকে। আরে বাড়ির কিছু দায়িত্ব তো ওকে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো মাকে দিয়ে এখানে সেবা করানো হচ্ছে? ভালোই। নতুন বউয়ের খেয়াল তো কেউ রাখছেই না। আরে না, ওই আমার পা একটু মুচকে গেছিল তাই। মা, আমি তোমাকে চা বানাতে বলেছিলাম, কিন্তু তোমার পায়ে তো আঘাত লেগেছে। এখন আমার জন্য চাটা কে বানাবে? যাও, গিয়ে চা বানিয়ে নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, আমি নিয়ে কোথায় আসছি। যাচ্ছ তুমি? বসো। তোমার যদি এতই চা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে বানিয়ে নাও। আর একটা কথা মনে রেখো, ও এখনো এই বাড়ির বড় বউ, কাজের লোক নয় ও। তো আমিও এখানে ঝিগিরি করতে আসিনি। আর এমনিতেও এই সম্পর্ক নিয়ে কথা বলতে আপনি যাননি, ও গিয়েছিল। আর আমি তখনই বলে দিয়েছিলাম সেই সময় যে আমি এখানে ঝিগিরি করার জন্য আসতে চাই না। নিজের বাড়ির কাজ করলে কেউ বাড়ির কাজের লোক হয়ে যায়? বাড়ির কাজ করতে আমার ভালো লাগে না। জিজ্ঞাসা করে নিন, আমি আগেই ওকে বলেছিলাম। বৌমা তোমাকে বাড়িতে নিয়ে এসে নিজের দায়িত্ব পালন করেছি, এখন তোমারও তো কিছু দায়িত্ব আছে এই বাড়ির প্রতি, হ্যাঁ? ও একা একা কত দিক সামলাবে? ওই বাড়ির জন্য আর তো কিছু করতে পারবে না, তো অন্তত বাড়ির কাজটা করুক। আর এমনিতেও ওই আমাকে বলেছিল যে এই বাড়ির সব কাজও খুব ভালো করে করতে পারে। আপনার যদি ওর কাজ করা খারাপ লেগে থাকে তো আপনি নিজে করুন। মুখ সামলে তুমি কথা বলো। আজ পর্যন্ত এই বৌমা আমার সাথে এইভাবে কথা বলেনি কখনো। তো আমি কি করব? ওর যদি এই বাড়ির কাজ করতে ভালো না লাগে তাহলে ওর যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে যাক, তারপরে আমি দেখছি এই বাড়ির সব কাজ কে করে। তার মানে তুমি বলতে চাইছো যে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে? কি এই কথাই তো বলছো? কি হয়েছে মা? ওকে বোঝা, আমাকে কথা শোনাচ্ছে ও। যদি ওর স্বভাবটা আমি আগেই জানতে পারতাম তাহলে আমি কখনো এই বাড়িতে আনতাম না। কিন্তু এখন তো চলে এসেছি, এবার আপনাকে বুঝতে হবে আমাদের মাঝখানে যদি না আসেন সেটাই ভালো হবে। দেখে নাও, ও তো বাড়ির কোনো কাজই করতে চাইছে না। আরে ওর নাকি কাজ করতে খুব কষ্ট হয়। এবার তুমিই দেখো তুমি কি করবে। দেখলি তো ওর কথাবার্তা? এই বৌমা কখনো আমার সাথে এইভাবে কথা বলেনি। মা, তোমার বৌমা পূরবীকে কোন শর্তে বিয়ে করতে রাজি করিয়েছে এটা এরা দুজনেই জানে। আমি তো এদের দুজনের মাঝখানে কিছু বলতেও পারবো না। তুমি এই কাজটা কি করলে বৌমা? কেন করলে?
মা, তুমি কষ্ট পেও না। এটা সত্যি যে আমি পুরবীর শর্ত মেনে নিয়ে এসেছিলাম ওকে। এখন আমাকে ও সব শর্ত মানতেই হবে। তুমি তুমি চিন্তা করো না মা। সুমনের এটাই মনে হচ্ছিল যে বিয়ের পরে পূর্বী সুমনকে ভালোবাসা আর সম্মান দেবে, কিন্তু এদিকে তো সবকিছু উল্টোই হচ্ছিল। বিয়ের পরে সুমনের স্বামী মুকেশ এখন পুরোপুরিভাবে পূর্বীর হাতের মুঠোতে ছিল। এখন তো সুমনকে অবহেলা করতে শুরু করেছিল, কারণ এখন মুকেশের কাছে সমস্ত কিছু শুধুমাত্র পূর্বী ছিল, যা সম্পূর্ণ সুযোগ এখন পূর্বী নিতে শুরু করেছিল। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন এটাই ওঠে যে সুমন নিজের স্বামীর দ্বিতীয়বার বিবাহ কেন করালো? কেন নিজের জন্য নিজের বাড়িতেই একজন সতীন আহ্বান করে আনলো? আসলে এই বিয়েটা কোন পরিস্থিতিতে, কোন শর্তে হয়েছিল? আসুন দেখা যাক। এই তো হয়ে গেছে। বিজ্ঞান কত উন্নতি করেছে। বিজ্ঞানের কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, সমস্ত রোগের চিকিৎসা আছে। কেউ মা হতে চাইলে সেটারও। আমরা খুব ভালো করে জানি সায়েন্স কতটা উন্নতি করেছে আর কতটা করেনি। এই নিন আপনার ফিজ। থ্যাংক ইউ। আর শুনুন, ডাক্তারকে বলবেন যে আমরা খুব তাড়াতাড়ি আসছি। ঠিক আছে। এত ইঞ্জেকশন আর ওষুধ আর কতদিন? তুমি মাকে বলছো না কেন? ইউট্রাসের সমস্যার জন্য আমার মা হতে সমস্যা হচ্ছে। এত তাড়াতাড়ি মা হতে পারবো না আমি। কেন বলবো মাকে? যাতে মাও তোমার মতো কাঁদতে থাকে? শোনো, আমি তোমাকেও এটা জানাতে চাইনি, কিন্তু তুমি দিব্যি দিয়ে বাধ্য করেছিলে আমাকে। ডাক্তার তো বলেছে ট্রিটমেন্ট চালাতে থাকলে একদিন ফ্যাট এভাবে। 1.5 বছর ধরে ইঞ্জেকশন আর ওষুধ নিচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শোনো না, মা বলছিল যে মা ভালো এক জ্যোতিষীকে চেনে, ওনাকে আমার কুষ্টি দেখাবে। কালকে মা ওনার কাছে যাবে। আচ্ছা, আমিও যাই না মায়ের সঙ্গে? দেখো, আমি বারণ করলে সেটা তো না তুমি শুনবে আর না মা শুনবে। যা ইচ্ছা হয় করো তোমরা। বলছি যে অনেকদিন থেকেই ভাবছিলাম যে আপনার সাথে দেখা করব, কিন্তু সময়ই পাচ্ছিলাম না। দেখলেন তো, আজ মহাদেবের দর্শনও পেলাম আর আপনার সাথেও দেখা হলো। ও হলো আমার বাড়ির বৌমা সুমনা। আমি ওর ব্যাপারে আপনার কাছে এসেছি। এটা তো এনারই কোষ্ঠী, তাই তো? হ্যাঁ, এটা ওরই। ঠাকুরমশাই, বাবা আপনাকে ডেকেছেন। আমি ওখানে গিয়ে কি আর করব? বাবার সঙ্গে আপনি একটু কথা বলে নিন, তাহলে ওনার মনটাও শান্ত হবে। ঠিক আছে, তুমি মহাদেবের পুজো করে নাও, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। আমার বৌমার 1.5 বছর ধরে চিকিৎসা চলছে, কিন্তু এখনো পর্যন্ত ওর কোনো সন্তান হয়নি। সেই জন্যই আপনার সাথে কথা বলতে এসেছি। কোনো উপায় বলুন। দেখুন, এটা কুম্ভ লগ্নের কুষ্ঠী। সাধারণত এই ধরনের কুষ্ঠীতে 5ম স্থানে সন্তান প্রাপ্তির যোগ থাকে, কিন্তু এটা খুব আশ্চর্যের। আপনি এ কি কথা বলছেন? ওই যাই কুষ্ঠিতে দেখছি। দেখুন, প্রত্যেক মানুষের একটা যোগ থাকে, যেটা তাকে ভুগতেই হয়। এটাকেই বিধির বিধান বলে। কিন্তু দেখুন, কোনো তো উপায় থাকবে। উপায় তো আছে, কিন্তু সেটা কতটা কার্যকর হবে তা বলতে পারি না। কিন্তু দেখুন, আমি আপনাদের কোনোভাবে দ্বিধায় ফেলতে চাই না, আর সবই ঈশ্বরের ইচ্ছা। আপনি এই কুষ্ঠিটা রাখুন, আমি আসছি, আমাকে ওর বাড়িতে যেতে হবে। ঠিক আছে। উপায়টা আপনাদের 1-2 দিনের মধ্যে আমি জানাচ্ছি। আরে কাঁদছো কেন? মুকেশ, যদি যদি ভাগ্য আমার সঙ্গ না দেয়, তাহলে এই ওষুধ খেয়ে আমার কি লাভ হবে তুমি বলো? শোনো আমার কথা, বসো তুমি। তুমি তোমার মাথা থেকে এই চিন্তাগুলো সরাও। আমরা স্যারোগেসির মাধ্যমেও তো সন্তান নিতে পারি।
দেখো মা, এইসব নিয়ে তুমি তোমার বৌমাকে কোনো কথা বলবে না। ওকে কিচ্ছু বলার দরকার নেই তোমার। কিন্তু বাবা 14 লাখ এটা কোথা থেকে আসবে? হয়ে যাবে মা, কিছু একটা ব্যবস্থা হবে। এই বাড়িটা বন্ধক রেখে দেবো আমি। কিন্তু মা, ডাক্তার বলেছে যে স্যারোগেসির জন্য 14 লাখ টাকা অন্তত লাগবেই। কিন্তু বাবা আমার কাছে তো আর কোনো সম্পত্তি নেই যেগুলো বিক্রি করে আমি টাকা জোগাড় করতে পারি। মা, আমি কি করব তাহলে? তুমিও সবসময় একই জিনিস নিয়ে কথা বলো। তোমার বৌমাও সারা দিন শুধু এসব নিয়েই চিন্তা করে। মা দেখো, দুটো রাস্তা আছে। আমি অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চাকে দত্তক নিই। না না বাবা, আমি চাই যে তোমার আর সুমনার সন্তান হোক, তাতে আমাদের বংশ রক্ষা হবে। আমি অন্য কোনো রক্ত চাই না। মা, তাহলে সমস্যার সমাধানটা কি? কোথা থেকে জোগাড় করব? আবার একটা বিয়ে করবো নাকি? তখন খুশি হবে তুমি? সেটাও তো করতে পারবো না আমি। আমি ওর অধিকার কারোর সঙ্গে ভাগ করতে পারবো না মা। সারোগেসির জন্য যদি এই বাড়িটা বিক্রি করতে হয় তাও করবো আমি। তুমি ওকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এখন। আমি অন্য কোনো রক্ত চাই না। মা, তাহলে সমস্যার সমাধানটা কি? কোথা থেকে জোগাড় করব? আবার একটা বিয়ে করবো নাকি? বাবার সঙ্গে আপনি একটু কথা বলে নিন, তাহলে ওনার মনটাও শান্ত হবে। তুমি মহাদেবের পুজোটা করে নাও, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। সবারই নিজের নিজের দুঃখ আছে। বাবা অসুস্থ হয়ে পড়েছে, ঘরে যুবতী কন্যা বসে আছে, পণ দিতে পারছে না। উনি বলেন যে কোনো ভাবে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিন। এখন আমি কোথায় খুঁজে পাই এর জন্য যোগ্য বর? কি করে বোঝাবো এই অসুস্থ ভদ্রলোককে? আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ। কেন ডেকেছিলেন আমাকে? আচ্ছা, তুমি এমন মানুষকে বিয়ে করতে পারবে যে আগে থেকে বিবাহিত? কি বলছেনটা কি আপনি? তার স্ত্রীর কি হবে? আর সেই বা কোথায়? তার স্ত্রী আমি। আমি আমার স্বামীর জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। আপনি তার মানে জানেন আমার ব্যাপারে। নয়তো এমন কথা আপনি বলতেন না। হয়তো আপনার বাড়ির জন্য আপনার কাজের লোক চাই। সেরকম একদম নয়। তোমার সমস্ত কাজ আমি করব, তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। তাহলে আপনার স্বামীর বিয়ে আমার সঙ্গে কেন দিতে চাইছেন? আসলে আমি মা হতে পারবো না। আর আমি চাই যে আমার স্বামী যেন সন্তান সুখ পায়। সেই জন্য আমার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চাইছি। দেখো, তুমি এত ভেবো না। তোমার বাড়ির পরিস্থিতি সম্পর্কে আমি ভালো করে জানি। এই বিয়েটা করে তোমার বাবার কষ্ট দূর করতে পারবে। আমি আমার বাবার বোঝা হালকা করার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। সত্যি? তুমি কি বিয়ের আগে তোমার সমস্ত মেডিকেল চেকআপ করিয়ে নেবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমার তাতে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনার স্বামী কি এর জন্য প্রস্তুত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো তুমি? দেখো, তোমার এই ফালতু কথা একদম শুনবো না আমি, কখনো না। 3 দিন ধরে রোজ এসব করতে যাও তুমি। আরে কি হলো কি? হ্যাঁ, ওকে বকছিস কেন? কেন চিৎকার করছিস? মা, বোঝাও তোমার বৌমাকে। আরে ও তো আমার দ্বিতীয়বার বিয়ে দিতে চায়। আরে মেয়ে দেখে চলে এসেছে, বিয়ের কথাও নাকি হয়ে গেছে। মা, তোমার কি হলো? কেন এসব ভাবনা আসছে? এছাড়া তো আর কোনো পথও নেই মা, তুমিই বলো। ওকে জিজ্ঞেস করো ডাক্তার কি বলেছে। আমার ইউট্রাসের মধ্যে ফ্যাট জমে যাওয়ার জন্য আমার মা হওয়াতে অসুবিধে আছে। আর মা, গত 1.5 বছর ধরে আমি ইঞ্জেকশন আর ওষুধ তো নিয়েই যাচ্ছি, তার তো কোনো লাভ হচ্ছে না। তুমিই বলো মা,
জ্যোতিষীও তো বলেছিল না যে আমার মা হওয়াতে অসুবিধে আছে। তাহলে এই বংশকে আমি কি করে এগিয়ে নিয়ে যাব? এই বাড়ির বউ হওয়ার জন্য আমারও কিছু দায়িত্ব আছে, আর আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তোমার এই ফালতু কথা কিন্তু আমি কিছুতেই শুনবো না। ঠিক আছে, আমিও তোমার দিব্যি খেয়ে বলছি, আমিও খাবার জল কোনো কিচ্ছু খাবো না যতক্ষণ না তুমি রাজি হচ্ছ। আমায় যদি মরতে হয় তাতেও আমি রাজি আছি। আরে বৌমা কথা শোনো, কেন এরকম করছো তুমি? আরে মা, ওর মাথা খারাপ হয়ে গেছে। সিদ্ধান্ত দুভাবে নেওয়া যায়। কিছু সিদ্ধান্ত যেটা মন থেকে নেওয়া হয়, কিন্তু কিছু সিদ্ধান্ত মস্তিষ্কের সাহায্যেও নেওয়া হয়। সুমনের এই যে সিদ্ধান্ত ছিল সেটা সে মন থেকে নিয়েছিল, আর এই সিদ্ধান্তে না সে কাউকে সামিল করেছিল, না কারোর পরামর্শ নিয়েছিল। এমনকি নিজের সহোদর দাদা অভিজিতেরও এই ব্যাপারে কিছুই জানা ছিল না, কারণ সুমনের নিজের স্বামীর ভালোবাসা আর বিশ্বস্ততার উপর সম্পূর্ণ ভরসা ছিল। কিন্তু তার এই ভরসা কি টিকে থাকতে পারবে? শোনো, আমার সঙ্গে তো মাঝে মাঝে কথা বলতে পারো। এখন তো মনে হয় যেন তুমি আমাকে চেনোই না। দেখো, আমি তোমার সঙ্গে কথা বলে পুরবিকে রাগাতে পারবো না। আমাদের বিয়ে তো তুমি দিয়েছিলে, তাই তোমাকেই দায়িত্ব পালন করতে হবে। কেন? পুরবী কি বারণ করেছে আমার সঙ্গে কথা বলতে? দিব্যি দিয়েছে। সেরকমই মনে করো। ও দিব্যি দিয়েছে আর তুমি মেনেও নিয়েছো? আমার এখানে কিছু করার নেই। তুমি এখানে কি করছো? আমি বলেছিলাম তো যে ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি কি হও বলো তো? ওর সঙ্গে কথা বলতে বারণ করছো আমায়? ও স্ত্রী। তুমি ও স্ত্রী? তাহলে আমি কি? তুমি আগে স্ত্রী ছিলে, কিন্তু এখন সেই অধিকার তুমি আমায় দিয়ে দিয়েছো। এমনিতেও আমি এটা ভাবছি, তুমি এই বাড়িতে আছোই বা কেন? বৌমার কোনো কর্তব্য তো তুমি পালন করতে পারবে না, তো এখানে কেন পড়ে আছো? এই বাড়ির বোঝা হয়ে কেন রয়েছো? হ্যাঁ, বোঝা তুমি, আর আমি এই বোঝা আর টানতে পারবো না। তোমাকে তো আমি দেখলে, ও আমার গায়ে হাত তুললো। এর বিহিত তোমাকে করতেই হবে। ওকে ডিভোর্স দাও আর এই বাড়ি থেকে ওকে বিদেয় করো, যাতে এখানে আসার কথা আর কখনো ভাবতেই না পারে। তোমাকে আমি এই বাড়িতে এই জন্য নিয়ে আসিনি যে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তুমি এটারই যোগ্য। চুপ করে রয়েছিস কেন? ওকে বোঝা, ও এই বাড়ি থেকে যাবে না। এখন আমি কাকে বোঝাবো, কি বোঝাবো? দেখো, এটাই ভালো হবে যে তোমার বৌমা সারা জীবনের জন্য দাদার বাড়িতে চলে যাক। তোমার যা যা খরচা হবে দিয়ে দেবো আমি। মানে ডিভোর্স ছাড়া এসবের কথা আসছে কি করে? ওকে ডিভোর্স দাও যাতে আর এখানে ফিরে আসতে না পারে। পূর্বী যখন স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছিল তখন তার মনের মধ্যে কি চলছিল সেই ব্যাপারে কেউই কোনো বিষয় ভাবেনি, কিন্তু বিশ্বাস করুন, অপরাধের এক ভয়ানক ভিত্তি স্থাপিত হয়ে গিয়েছিল। আসুন দেখা যাক। আমি ওকে এই বাড়িতে সহ্য করতে পারছি না। ওকে ওকে আমার চোখের সামনে থেকে দূর করো। তুমি ডিসাইড করো, ওকে এই বাড়ি থেকে বের করবে নাকি এই এই পৃথিবী থেকে। মা, আমরা দুজনে একটু বেরোচ্ছি, বিকেলে আসবো। প্লিজ ওকে একটু বলো ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো এটা নিয়ে যেতে ভুলে গেছে।
পুরবি? কি ব্যাপার বৌমা, কিসের অ্যালবাম এটা? মা, হ্যাঁ, এটা তো পুরবির বোনের বিয়ের ছবি। সেটা তো 2 বছর আগে হয়ে গেছে মা। মা, কিন্তু এই ছবিগুলোতে মুকেশও পুরবির সঙ্গে আছে, দেখুন। কি? আরে 2 বছর আগে বিয়েতে পুরবি আর মুকেশ কি করছে? তাহলে কি ওরা একে অপরকে আগের থেকে চিনতো? সেটাই তো আমিও ভাবছি মা, যে মুকেশ আর পুরবি আগে থেকেই দুজন দুজনকে চিনতো। তাহলে আমাকে কখনো বলেনি কেন? আর তুমি যখন ওদের দুজনকে পরিচয় করালে, তখন তখন তো ওরা দুজন একে অপরকে চিনতো না। আরে কি দেখছো তোমরা? এটা 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 2 বছর আগের অ্যালবাম। এর মধ্যে তুই আর পুরবি একসাথে। তাহলে কি তুই পুরবিকে আগের থেকে চিনতিস? আরে মা, তুমিও না কি সব বলো? 2 বছর আগে একটা বন্ধু আমাকে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল। বিয়েতে তো যে কেউ কারোর সঙ্গে ছবি তুলতে পারে। ওটাই। তুমিও না কি সব ভাবো? এই গিফটটা ভুলে গেছিলাম আমি। আসছে মা। হ্যাঁ, আসলে সত্যিটা কি ছিল? মুকেশ আর পূর্বী কি আগে থেকেই একে অপরকে চিনতো? এটা কি কোনো জাল ছিল নিষ্পাপ সুমনকে ফাঁসানোর জন্য? বিয়ে হয়ে যাওয়ার পর যখনই পূর্বী এই বাড়িতে এসেছিল, সে সবকিছুর উপর নিজের অধিকার কায়েম করেছিল। সুমনকে এই বাড়ি থেকে বাইরে বের করার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। যেইভাবে পূর্বীর হাবভাব বদলে গেছিল, এতে তো বিশ্বাস হয়েই যায় যে মুকেশ আর পূর্বী আগে থেকেই একে অপরকে চিনত। শুধুই চিনত, নাকি আসলে অন্য ব্যাপার ছিল? সোজা আর সরল মনে হওয়া এই গল্পের আসল সত্যিটা কি ছিল? আসুন দেখা যাক। এত সময় কেন লাগলো তোমার? পুরবি, তুমি ওই অ্যালবামটা বাইরে কেন রেখেছিলে? অ্যালবাম? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমাদের বিয়ে তো হয়ে গেছে, তাই না? এখন ও নিজেই তোমার কাছ থেকে ডিভোর্স চাইবে আর এই বাড়ি ছেড়ে চলে যাবে। পুরবি, তোমার এই ব্যবহারের জন্য মা আর সুমন দুজনেই ভাবছে যে আমি সুমনকে বাড়ি থেকে তাড়াতে চাই। এতটা সহজ হবে না, ছবি দেখতে পেয়ে গেছে ওরা। আমাদের সমস্যা এখন আরো বেড়ে গেছে। জানি না ওরা কি ভাবছে। ধরো, এগুলোকে ভেতরে রাখো। বসো। দাম্পত্য জীবন তো সুখেরই দেখা যাচ্ছে। বাহ, আপনারা দুজন এইভাবে আমাকে দেখছেন কেন? তোমার থেকে সত্যিটা জানার জন্য এসেছি। আমি আমার দিদির কুষ্টি অন্য জ্যোতিষীকে দেখিয়েছি। এবার পুলিশকে ডাকবো নাকি নিজের লোকদের ডাকবো? তখন সত্যি বলবে নাকি? কি 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 সত্যি? কি কি সত্যি? সেই সত্যিটা যেটা আমার কুষ্ঠি দেখে আপনি ভুল বলেছিলেন, যে আমার কুষ্ঠিতে দোষ আছে। এই জন্য বলেছিলেন না আপনি, যাতে ওদের দুজনকে বিয়ে দিয়ে আপনি টাকা খেতে পারেন? সত্যিটা কি বলবেন নাকি আমি? দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আসলে মুকেশ আমায় বলেছিল যে তোমার দিদির কুষ্ঠিতে কোনো দোষ দেখিয়ে দাও, যা নাকি ওর কুষ্ঠিতে নেই। মুকেশ এই কাজের জন্য আমাকে 5,000 টাকা দিয়েছে। আসলে ও আর পূর্বে গত 2 বছর ধরে সম্পর্কে জড়িত। ওরা চাইতো ওদের বিয়েটা হয়ে যাক, আমি শুধু ওদের সাহায্য করেছি। আপনাদের মতন লোভী মানুষ নিজেদের শাস্ত্রকে কলঙ্কিত করে। আচ্ছা, ওই ডক্টরের রিপোর্টটা সাজানো নয় তো? আমার কিছু আপনার কাছে প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন না। আপনি যে ওষুধ আর ইঞ্জেকশন আমাকে দিতেন, তাতে তাতে কোনো লাভ হচ্ছিল না আমার। ম্যাম, এটা আপনি কিভাবে বলতে পারেন যে কাজ হচ্ছে না? গত 1.5 বছর ধরে প্রত্যেক 3 মাস অন্তর আপনি ইনজেকশন নিচ্ছেন, যাতে আপনি মা না হতে পারেন। আর এটা তো কখনো হয়নি প্রেগন্যান্সি কিটে পজিটিভ পেয়েছেন। তাহলে এটা আপনি কিভাবে বলতে পারেন যে ইনজেকশন কোনো কাজ করেনি? ম্যাডাম, কিন্তু কিন্তু সেটা তো আমার ইউট্রাসের ফ্যাট কমিয়ে দেওয়ার জন্য দেওয়া হচ্ছিল না।
যাতে আমি মা হতে পারি। ম্যাম এইসব আপনি কি বলছেন? ওই ইঞ্জেকশন তো তারাই নেয় যারা মা হতে চায় না, তার ফলে কেউ প্রেগনেন্ট হয় না। আর আপনার স্বামী বলেছিল যে আপনি মা হতে চান না, এই জন্য তো ইঞ্জেকশনটা আপনাকে দেওয়া হতো। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, আমার ইচ্ছা করছে ওকে গিয়ে গুলি করে দিই। না, এখন তুই আর কিচ্ছু করবি না। যা করতে হবে আমি নিজেই করব। একটা কথা মাথায় রাখবে দিদি, ওই বাড়ির প্রথম বউ কিন্তু তুমি। ওই শাড়িটা সত্যি সুন্দর লাগছে, তুমি নিয়ে নিতে পারতে। আমি ভাবছিলাম নিয়ে নিলেই ভালো মা? হতো। তোমার বৌমাকে বলো না একটু চা করে দেওয়ার জন্য। ও এখনো ফেরেনি। কোথায় গেছে ও? সারা জীবনের জন্য দাদার বাড়ি চলে যায়নি তো? জোচ্চোর কোথাকার, তুমি আমাকে এইভাবে ঠকালে শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আরে বৌমা কি বলছোটা কি? ও তোমার সাথে কি অন্যায় করেছে? জিজ্ঞেস করো মা ওকে। ও এতদিন ধরে আমাকে যে ইঞ্জেকশন আর ওষুধ খাওয়াচ্ছিল, ওটা তার জন্য নয় যাতে আমি মা হতে পারি, বরং তার জন্য যাতে আমি মা না হতে পারি, বাজা হয়ে যাই। কি? যদি আমি মা হয়ে যাই তাহলে তো ও কখনো আমার থেকে মুক্তি পাবে না। আরে মা, ও তো ওই জ্যোতিষীকেও ঘুষ দিয়েছিল। ওনাকে বলেছিল আমার কুষ্ঠিতে দোষ আছে, আমি কোনোদিনও মা হতে পারবো না। আর ওইগুলো এই জন্যে করেছিল যাতে আমি ওর বিয়ে পূরবীর সাথে দিয়ে দিই। এদের দুজনের মধ্যে 2 বছর ধরে সম্পর্ক ছিল। আমিই বোকা ছিলাম যে এদের জালে ফেসে গেছি। আর আমি আমার স্বামীকে বিয়েটা দিয়ে নিজের ঘরেই সতীন নিয়ে এসেছি। এখন যখন সব তুমি জানতেই পেরেছো, তাহলে ডিভোর্স দাও আর বেরো এই বাড়ি থেকে। তারপরে নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে যত ইচ্ছে তত কেঁদো। খবরদার, ওকে তুমি কিচ্ছু বলবে না। ও এই বাড়ি ছেড়ে কখনো যাবে না, বুঝেছো তুমি? এবার তো ওকেই যেতে হবে মা। যদি আমি ওকে এই বাড়িতে নিয়ে আসতে পারি তাহলে এই বাড়ি থেকে ওকে আমি ধাক্কা দিয়ে বের করে দিতেও পারি। যাও এখান থেকে। তুমি চুপ করো, অনেক হয়েছে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি। যেই বিয়ে নিয়ে ও এত লাফালাফি করছে সেই বিয়েটার কোনো মূল্যই নেই। আইন দ্বিতীয় বিয়ে মেনে নেয় না। তোমার প্রথম স্ত্রী আমি ছিলাম, আমি আছি, আর এই অধিকার আমারই। বের হও এখান থেকে, যাও এখান থেকে। ছাড়ো ওকে। আরে পূরবী না তো এই বাড়ি ছেড়ে যাবে আর না আমার জীবন থেকে। পূরবী, ওঠো বৌমা তুমি। আমি ওর উপরে অন্যায় হতে দেব না, বুঝেছিস তুই? বৌমা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইকে ফোন করো, যাও। তাই ভাইকে ফোন করবি? এই বাড়ি থেকে যদি কাউকে বেরোতে হয় সেটা হলি তুই। আরে কি করছো তুমি? এই, মাকে বলেছিলাম না, ছাড়ো, আমাকে কথা না আমার বলতে ছেড়ে দাও, আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। চলুন তুমি ছেড়ে চলুন দাও, বলছি, চলুন। চলুন। দেখ, কি দেখুন করছে? কি অবস্থা হয়। ছেড়ে দাও আমাকে। চলুন ভেতরে চলুন। আমি যাবো চলুন না, বলছি, আমি ভেতরে যাবো না। চলুন চলুন ভেতরে। থাকুন এখানে এখন বসে। মা, মা, ছাড়ো। আরে মুকেশ, দরজাটা খুলে দে বাবা। কি ছাড়ো করছিস মাকে। কি তোরা? দরজা খোলো, দরজা খোলো, যাও। তোকে তো আমি বস এখানে। ছাড়ো আমাকে তোমরা, ছাড়ো আমাকে। আরে ছাড়ো আমাকে। ওর তাহলে আজকে এখানেই শেষ করতে হবে। কিন্তু করবো কি করে? দেখ, বৌমার সাথে কিচ্ছু করিস না বাবা, দরজাটা খোল। এখন কি করব? কি আর করবো, ওকে ওর ঘরের পাখায় ঝুলিয়ে দিলেই হবে। কেউ যদি জিজ্ঞাসা করে তো তখন তুমি বলো যে তুমি দ্বিতীয় বিয়ে করেছো বলে ও অনেক কষ্ট পেত, আর সেই কষ্টে ও আত্মহত্যা করেছে। ঠিক আছে, হ্যাঁ। চলো। আবার কি এলো? তাড়াতাড়ি করো, আমি দেখছি। তাড়াতাড়ি বন্ধ করো।
স্যার কাবেরীকে কব কব আমার মা স্যার কেন কি হয়েছে? অনেকে ডাকুন, উনি ফোন করেছিলেন। ইন্সপেক্টর, আর এই বাড়ির বৌমাকে? স্যার আমি আচ্ছা, আপনার নামই সুমন? না, পূর্বী। তবে সুমনকে কোথায়? মুকেশ দরজাটা খুলে দে বাবা। সরুন সরুন। স্যার স্যার দরজাটা খোলো। আরে ইন্সপেক্টর, আপনি? আমার সুমনা কই? কোথায় আমার বৌমা? কোথায় সুমনা? বল। আরে বলো, কি করেছো তুমি ওর সাথে? কোথায় সুমনা? সুমনা 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 সুমনা, মা চোখটা খোলো, চোখটা খোলো। স্যারও মারা গেছে। ইন্সপেক্টর, ওরা দুজনে মিলে ওকে মেরে ফেলেছে। ওরা দুজন মিলে মেরে ফেলেছে। দাঁড়াও, বল, কথা বলবি কিনা? তুই কেন আমার সুমনাকে মেরেছিস বল? কি? হ্যাঁ, ওরা দুজনে মিলে ওকে মেরে ফেলেছে। দিদি, তুই নিজের পরিবারকে নিজেই ধ্বংস করলি। তুই এই বাড়ির লক্ষ্মীকে মেরে ফেললি। তুই জীবনে কখনো বাবা হতে পারবি না। তোরা দুজন সারা জীবন জেলে পচে মরবি দেখবি। আর তোদের এই অবৈধ সম্পর্ক আমার পুরো বংশকে শেষ করে দিয়েছে। কিন্তু যে পরিবারে তোর মতো সন্তান থাকে, সেই পরিবার তো ধ্বংস হবেই। নিয়ে যান ইন্সপেক্টর ওদের দুজনকে। দুজনকে নিয়ে যাও। ওদের মুখ আমি দেখতে চাই না। নিয়ে যান। পুলিশ টিম আর অ্যাম্বুলেন্স পাঠান তাড়াতাড়ি। বৌমা, কারো বিশ্বাসের সঙ্গে খেলা করে, কারো ভরসার সঙ্গে খেলা করে কোনো মানুষই একটা হাসি খুশি জীবনযাপন করতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর ভর করে চলে, কিন্তু সুমন নিজের চোখ বন্ধ করে নিজের স্বামী মুকেশকে বিশ্বাস করছিল। কিন্তু এই মুকেশ কি সেই ভরসার যোগ্য? একেবারেই নয়। নিজের স্বামীর দ্বিতীয়বার বিবাহ করিয়ে সুমন যেই ত্যাগ করেছিল, সেই ত্যাগের পরিবর্তে যে আঘাত সে পেয়েছিল, সেই ব্যাপারে আমরা কল্পনাও করতে পারি না। একজন চতুর ছিল তো দ্বিতীয়জন নিষ্পাপ। কারোরই এতটাই নিষ্পাপ হওয়া উচিত নয়, অথবা এতটাই চতুর হওয়া উচিত নয় যে নিজের অবৈধ সম্পর্কের কারণে নিজের পরিবারকেই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। যেভাবেই হোক, এই অবৈধ সম্পর্ক মানুষকে অপরাধের দিকে টেনে নিয়ে যায়, আর এই অপরাধ মানুষকে শেষ পর্যন্ত জেলে পাঠায়। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক নতুন এপিসোডে নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।